শুনতে পাচ্ছ তোমরা? ছাত্ররা শুনতে পাচ্ছ? জি স্যার। একুশ জন। তোমাদের কি ক্লাস ছিল আগে, না? জি স্যার, ক্লাস ছিল। হুম। তোমাদের কি সোশ্যাল স্ট্রাটিফিকেশন পড়ানো হয়েছিল, তাই না? জি স্যার। একটা অ্যাসাইনমেন্টের ব্যাপারে কথা বলেছিলাম, ওটা কি মানে তোমাদের অ্যাসাইনমেন্টে টপিকস বলেছিলাম কি কি টপিকস, কিভাবে কাজ করবা এই জি স্যার, সম্পর্কে? বলে দেওয়া হয়েছে স্যার। আমি আজকে তোমাদের কাছে তোমরা কিভাবে কাজ করতেছো এটা রিপোর্ট নিব। কয়টা গ্রুপ আছে, প্রতিটা গ্রুপের একজন করে কথা বলো আগে। কয়টা মিটিং হয়েছে, কিভাবে প্রসিড হচ্ছে, কি প্রবলেম ফেস করতেছো, হ্যাঁ এগুলো আমার একটু দেখতে হবে। জি স্যার। টাইটেলটা বলো তো, কি টপিকস দিয়েছিলাম আমি, আমার নিজেও মনে নেই ক্লাস থেকে। স্যার টাইটেল, স্যার আপনি বলছিলেন যে নিজেদের মতো করে লিখতে, কিন্তু টপিকটা ছিল স্যার হচ্ছে ওই যে মেকানাইজেশনের জেন্ডারের ভূমিকা। আপনি বলছিলেন যে নিজেদের মতো করে সাজায় টাইটেলটা দিতে। আমি তো একটা টপিক দিয়ে দিব, এটা 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 আচ্ছা স্যার। সিমিলার, এটার মিনিংটা ঠিক রেখে তোমরা এক একজন এক এক ভাবে টাইটেলটা দিবা, ঠিক জি আছে? স্যার, কিন্তু আপনি এটা বলছিলেন স্যার। মিনিং মিনিং দূরে যাওয়া যাবে না। দেখি তোমরা টাইটেল ঠিক করছো কিনা আগে দেখি। আমি যে কনসেপ্টটা দিয়েছি এই কনসেপ্টের উপর বেস করে আমার যতদূর মনে পড়ে কিওয়ার্ড হচ্ছে যে এগ্রিকালচারাল মেকানাইজেশনের ফলে কি জেন্ডার রুলের কি ভূমিকা, না? জি স্যার। এগ্রিকালচারাল মেকানাইজেশনের উপর জেন্ডার রুলের ইমপ্যাক্ট কি, এই টাইপের মনে হয়, তাই না? জি মানে স্যার। কিওয়ার্ড গুলো হচ্ছে এগ্রিকালচারাল মেকানাইজেশন এন্ড জেন্ডার রুল। হ্যাঁ, এই এই ওয়ার্ড গুলোকে ঠিক রেখে তোমরা যে কোনো ভাবে টাইটেল সাজাইতে পারবা। এখন বলো কয়টা গ্রুপ হয়েছে তোমাদের? প্র্যাকটিক্যাল গ্রুপগুলোতে মনে হয় করে দিয়েছে এভাবে নাকি 1 থেকে 5 নাম্বার রুল, মানে 5টা গ্রুপে পড়বে সিআর কি এরকম দায়িত্ব দিয়েছিলাম? হ্যাঁ 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 হ্যাঁ। জি স্যার, স্যার গ্রুপ ভাগ হয়েছে। হুম স্যার 5টা গ্রুপ হয়েছে। 5টা গ্রুপের 5 জন কথা বলো আমার সাথে, কি কি তোমরা কয়টা মিটিং করেছো, মানে এই গ্রুপগুলোতে কি কি অ্যাটেন্ডেন্স এর কতজন ছিল, টাইটেল কি ঠিক করেছো, অবজেক্টিভস কি হয়েছে, মেথোডোলজি কি ঠিক করেছো, হ্যাঁ, তারপরে ডিসকাশনটা কিভাবে হবে। হুম, আমি কি তোমাদের স্টেপ গুলো বলেছিলাম যে অ্যাসাইনমেন্টের স্টেপ গুলো কি হবে? স্লাইডে মনে হয় লিখেছিলাম, তাই না? জি স্যার। আমি ক্লাস নেওয়ার সময় মনে টাইপ করেছিলাম যে এটার পরে এটা হবে, এরকম একটা আমার যতটুকু কি। হ্যাঁ, প্রতিটা গ্রুপের গ্রুপ লিডার ঠিক করতে বলেছিলাম, গ্রুপ মনিটর, হ্যাঁ, তারপরে হচ্ছে নোট কিপার থাকবে,
আর তারপরে অর্গানাইজার থাকবে যে ম্যানেজ করবে মিটিংটা, তারপরে নোট করতে হবে, রেকর্ড রাখতে হবে, আর হাতে লিখতে হবে অ্যাসাইনমেন্টটা। হ্যাঁ, এটা একটা বিষয়। আর প্রতিটা অ্যাসাইনমেন্ট নিয়ে কমপক্ষে মানে তোমাদের 4টা-5টা মিটিং করতে হবে। 4টা-5টা মিটিং না করলে অ্যাসাইনমেন্ট ফুলফিল হবে না, কারণ অনেক কাজ। হ্যাঁ, সহজ মনে হবে এমনি, কিন্তু অ্যাকচুয়ালি আসলে অ্যাসাইনমেন্ট লেখা অনেক কঠিন যদি নিজের মতো লিখতে চাও আর কি, শিখে লিখতে চাও। আরেকটা হচ্ছে যে কপি পেস্ট করে নেট থেকে একটা দিয়ে দিলাম, এরকম না। কারণ প্রত্যেকটা অ্যাসাইনমেন্টেরই একটা মেসেজ থাকবে, আর অ্যাসাইনমেন্ট গুলো হবে এটা সাইন্টিফিক মেথডে। হ্যাঁ, একদমই সাইন্টিফিক প্রসেসে তোমাদের অ্যাসাইনমেন্ট হবে। যে স্টেপ গুলো আমি বলেছি প্রতিটাই সাইন্টিফিক স্টেপ। এক এক করে বলো, এবং 5টা গ্রুপের গ্রুপ থেকে একজন একজন করে বলো। হুম, তোমরা কিভাবে অর্গানাইজড হচ্ছে, কি করছো বলো। নাজিয়া না, তুমি কোন গ্রুপে আছো বলো, পরিচয় দাও। স্যার গ্রুপ ডিতে স্যার। হ্যাঁ, বলো তোমরা কি করেছো, তোমাদের কি আলোচনা হয়েছে বলো। স্যার গ্রুপ তো স্যার মানে কয়েকদিন আগেই স্যার নির্ধারণ করা হয়েছে, এখনো ওইভাবে করা হয় নাই, তবে আমরা আলাদা আলাদা ভাবে স্যার ওই টপিক গুলো গুছাচ্ছি স্যার। এখনো মিটিং হয় নাই, তবে স্যার এই সপ্তাহে মিটিং হবে ইনশাল্লাহ স্যার। কেন 1 সপ্তাহ হয়ে গেল না? গত সপ্তাহে দিয়েছি না বৃহস্পতিবারে? জি স্যার। না না, 7 দিন তো 8 দিন অনেক সময়। এর ভিতর একটা মিটিংও করো নাই তোমরা? আমরা ওই মেসেঞ্জার গ্রুপে স্যার কথা হয়েছে, কিন্তু স্যার মিটিং হয় নাই এখনো স্যার। তোমাদের যেহেতু মানে দিনের বেলা ক্লাস থাকে, তোমরা তো অনলাইনে যেহেতু গ্রুপে কাজ করবা, তাই না, মিটিং করবা মেসেঞ্জারে, তাহলে জি স্যার। এটা তো রাতেও করতে পারো। এটা খুবই সহজ এখন আগের চেয়ে, ক্যাম্পাসে থাকার চেয়ে এটা আরো বরং যেভাবে তোমরা স্টাডি করতেছো এটা অন্য ধরনের, এটা সময় কম লাগে, আরো বেশি ভালো। মানে জাস্ট একটা লিংক দিয়ে দিল, সবাই ওই টাইমে সবাই বসে গেল। হ্যাঁ, আর এমনি ফিজিক্যালি মিটিং অ্যারেঞ্জ করলে সবাইকে আসতে হয়, ওয়েট করতে হয়, অনেক সময় লাগে এতটা। কিন্তু যার যার জি বাসা থেকেই। স্যার, আমরা নেক্সট উইকে ইনশাল্লাহ স্যার করে ফেলবো স্যার। আচ্ছা, কিভাবে করবো আমাকে বলো, আমি তো এটাই জানতে চাচ্ছি এখন, যেহেতু করোনা আমাকে এখন বলো। আমি তো ভাবছি 2-1টা গ্রুপ অবশ্যই করছে। কারণ এগ্রিকালচারে তো দিয়েছে, ওরা প্রতি সপ্তাহে 2টা-3টা মিটিং করতেছে, রিপোর্ট করতেছে, স্ক্রিনশট নিয়ে অ্যাটাচ করে পাঠাচ্ছে মিটিং এর অবজেক্টিভ, টাইটেল, অবজেক্টিভ, কিভাবে ফাইন্ডিংস বের করবে, কিভাবে দরকার পড়লে ইন্টারভিউ নিবে। হ্যাঁ, মহিলা পুরুষদের গ্রামে, তার টপিকস অনুযায়ী রেজাল্ট গুলো পাওয়ার জন্য। হ্যাঁ, এটা বলো কিভাবে। তোমার নাম কি? স্যার মেহনাজ। হ্যাঁ বলো। স্যার আমরা যারা গ্রুপ মেম্বার আছি তারা একটা গ্রুপ খুলবো, দেন আমরা আপনি যেগুলো স্যার বিষয় আপনি যে টাইটেল দিয়েছেন, যে বিষয়গুলো আমাদেরকে দিয়েছেন মেইন পয়েন্ট গুলো, সেই বিষয়গুলো নিয়ে যার মতো আমরা সেগুলোতে স্টাডি করব। প্লাস যখন আমরা মিটিং করব তখন স্যার নিজের যে ব্যাপারগুলো যে আমি স্টাডি করে কি পেলাম তখন আমরা সেমেন্ট আকারে লিখবো। স্যার গুগল, ইউটিউব এগুলো তো আছেই হেল্প নেওয়ার জন্য। আর তোমাদের মানে ইয়ার বিষয়টা মানে তোমরা প্রত্যেকেই যেন প্রেজেন্টেশন দিতে পারো, কে যেন অ্যাসাইনমেন্ট থেকে কিছু শিখতে পারো, এটার জন্য এই বিষয়টা অ্যাভয়েড করছো কেন? এই বিষয়টা কিভাবে দেখবা বলো। এগুলো আমি বলেছিলাম যে প্রেজেন্টেশন যে কাউকে আমি ডাকতে পারি প্রেজেন্টেশনের জন্য। হ্যাঁ, কারণ যে প্রেজেন্টেশন দিবে তার উপর ডিপেন্ড করবে তোমার গ্রুপের মার্কস। হ্যাঁ, সবাই তো একইভাবে প্রেজেন্টেশন দিতে পারবে না, অনেকের জড়তা থাকে। হ্যাঁ, অনেক কিছু আছে বিষয় প্রেজেন্টেশনের। সুতরাং আমি এটা একটা ট্রেনিং এর মতো চাচ্ছিলাম যে তোমাদের প্রত্যেকেরই যে যে ল্যাকিংস গুলো আছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে যেন আমরা সেগুলো ফুলফিল করতে পারি। তোমরা কি মিটিং দিয়ে প্রথমে সিলেক্ট করবে? আমি বলতেছি সব গ্রুপের জন্য একই কথা। সব গ্রুপের ছেলেরা শুনতেছো নাকি? ছেলেদের রেসপন্স কম। মেয়ে 2টা গ্রুপে মেয়েরা কথা বললো, ছেলেরা কিন্তু বলো নাই। জি স্যার, শুনতেছি। শোনো, জি স্যার। সবার জন্য একই কথা। তোমরা ছেলেরা কি মিটিং করেছো কোনো গ্রুপের? এই 2জন বাদে অন্য গ্রুপে কেউ বলতে পারবা যে তোমরা গ্রুপ মিটিং করেছো, ইয়া গ্রুপ খুলে, ফেসবুক গ্রুপ খুলে, বা যেটা বলো এতে অন্য অন্য কোনো মিডিয়াতে? নিশ্চয়ই না, তাই না? না স্যার।
তার মানে এটা গুরুত্ব দাও নাই। তোমরা গুরুত্ব দিচ্ছ না এটাকে। কারণ মার্কস আছে তো, গুরুত্ব না দিলে তো তোমাদেরই লস। এটাতে শিখতে পারবা তো, অনেকগুলো রিভিউ হবে তোমাদের, আর্টিকেল পড়তে বাধ্য হবা একটা জিনিস লিখতে গেলে, বিভিন্ন জিনিস লিখতে হবে, শিখতে হবে, তাই না? তাহলে হচ্ছে তোমরা স্যার গ্রুপ লিডার ঠিক করবে। হ্যাঁ বলো, আমি তোমাদের কাছ থেকে বেশি শুনতে চাই, বলো কি বলতে চাও। স্যার ওই যে স্যার গ্রুপ তো করা হয়েছে স্যার আইডি অনুসারে স্যার, হুম তো অনেক আইডি অনেক পিছনের দিকে বা সামনের দিকে, যার কারণে স্যার ওই এখন তো আবার সব অনলাইন, হুম আইডি অনুসারে করার কারণে নাম পাশে না থাকার কারণে স্যার অনেক সময় যে যে পরিচয় জানতে এখন একটু সমস্যা হয়েছে। তো হুম। আমাদের কি আস্তে আস্তে মানে আমাদের শুরু করে দেবো আর কি। না না, 2-1-এ পড়ো না তোমরা? এখন পর্যন্ত তোমরা ক্লাসের তোমাদের এই ছাত্র একজন আরেকজনকে চিনো না? মানে বলো। স্যার স্যার আইডি, চিনি তো আইডি স্যার, তো স্যার আইডি স্যার অনেক হ্যাঁ, আইডি বুঝছি। সার্কুলার দিয়ে দাও যে যে কার কি আইডি আছে, তোমার তোমার এই রোল নাম্বার, তোমার আইডি পে করো। হ্যাঁ, এত কমিউনিকেশন এত সহজ হয়েছে। হ্যাঁ, দিয়ে দাও এতে ফেসবুকে, তাহলে দেখবা যে ওই গ্রুপের কেউ না কেউ সে আরেকজনকে নক করতেছে, এভাবেই তো কমিউনিকেশন, এটা সোশ্যাল নেটওয়ার্কিং বাড়বে আরো এতে করে। বুঝছো, প্র্যাকটিক্যালি তো একটা গ্রুপ আছে আমি জানি, আমি আরো এই মিক্স করে দেওয়ার টেকনিকটা হচ্ছে যেন সবাই সবার সাথে ইন্ট্রোডিউস হয়, একটা ইন্টিমেসি গ্রো করে সব স্টুডেন্টদের মধ্যে, একটা নেটওয়ার্কে কাজ করতে পারো। সেই জন্যই তো পারপাস, তো এটা আর একটা পারপাস। সোশ্যাল ক্যাপিটাল বিল্ড হবে, তোমাদের জানা হবে কোন এলাকার স্টুডেন্ট, তার এলাকার কালচার কি, সে ওই এলাকার বিশেষত্ব কি, এগুলো অনেক কিছু ইনফরমেশন জানা যায়। হয়তো বা ছোট দেশ আমাদের, মনে করি যে আমরা সবই চিনি সবই জানি, এরকম বিষয়টা না। সোশ্যাল সায়েন্সে অনেক কিছু, অনেক মেটার আছে, অনেক বিষয় আছে, রিজিয়ন টু রিজিয়ন এগুলো ভেরি করে। সুতরাং এখানেও নলেজ গ্যাদার করা মানে সম্ভব একজন আরেকজনের মাধ্যমে। ফিজিক্যালি ভিজিট না করে অনেক কিছু জানতে পারি আমরা একটা এলাকা সম্পর্কে, ওই এলাকার কালচার, সোশ্যাল স্ট্রাকচার, ওই এলাকার এগ্রিকালচারাল মেকানাইজেশন, হ্যাঁ, ল্যান্ড এরিয়া, ফসল কি হয় না হয়, হ্যাঁ, এগুলো জানা যায়। এই জন্য গ্রুপটা মিক্সড হলে মানে এটাকে বলা হয় ইন্টারডিসিপ্লিনারি গ্রুপ। এখানে বিভিন্ন লেভেলের বিভিন্ন এলাকার মানুষ থাকলে সব কিছুই তোমাকে এখানে কভার করবে, এটা নলেজ গ্যাদার করা যায়। এখন গ্রুপ অর্গানাইজেশনের ফার্স্ট কন্ডিশন কি দিয়েছিলাম, তোমরা যখন মিটিং করবে তোমরা প্রথম দায়িত্ব হচ্ছে একটা কি সিলেক্ট করা, বলো, একজন একজন গ্রুপ লিডার। লিডার, জি হ্যাঁ, স্যার। এগুলো নোট করো, আজকে আবার নোট করো। হ্যাঁ, নেক্সট টাইম আর বলবো না, নেক্সট টাইম আমি ডাইরেক্ট তোমাদের মানে তোমরা তোমাদের ফাইন্ডিংসে চলে যাবো নেক্সট ক্লাসে। হ্যাঁ, পাশাপাশি আমি আরেকটা চ্যাপ্টার স্টাডি করাবো, সোশ্যাল রিসার্চ। গ্রুপ লিডার সিলেক্ট করবা, এটা কিভাবে বলো, এটা প্রসেসটা কি হবে? একটা গ্রুপে কতজন করে পড়তেছো? 15 জন, তাই না? জি চারটা গ্রুপে 15 জন আর একটা গ্রুপে 16 জন হয়েছে। ওকে, গুড, ভেরি গুড, খুবই ফাইন হয়েছে গ্রুপ এটা। তাহলে ওই 15 জনই কি লিডার হইতে পারবা, গ্রুপ লিডার? হ্যাঁ, নো স্যার। তাহলে এখানে কি কি টেকনিক্স অবলম্বন করবা বলো। গণতান্ত্রিক উপায় হবে। ভোটের মাধ্যমে তো। ভোটাভুটি করবা নাকি সিলেকশন করবা? মানে ক্রাইটেরিয়া বলো, মানে কি একজন ভালো লিডার হইতে হলে তার কি কি গুণ থাকা দরকার, এটা বলো। স্যার এই ক্ষেত্রে সিলেকশনই মনে হয় মানে বেশি ভালো হয়, কারণ সবাই তো একই রকম হুম, যদি একাধিক কাজ করবে, কিন্তু ম্যানেজমেন্টের একটা হ্যাঁ হ্যাঁ দুইটা 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 বিষয় ওপেন রাখা হলো, শোনো। যদি দেখা যায় কোনো গ্রুপে, হ্যাঁ, একাধিক ব্যক্তি করতে ইন্টারেস্ট শো করছে যে না আমি গ্রুপ লিডার হতে চাই, সেক্ষেত্রে তোমাদের কি হবে, হ্যাঁ, মানে আলোচনার ভিত্তিতে তোমরা ওখানে মানে ইলেকশন করতে পারো। আর যদি কোনো গ্রুপে কোনো কনফ্লিক্ট সৃষ্টি না হয়, যে না আমরা তাকে এলিজিবল মনে করছি, তাকে সে লিডিং দিলে আমাদের গ্রুপের প্রেজেন্টেশন ভালো হবে, আমাদের গ্রুপের আউটপুট ভালো হবে, আমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে দাঁড় করাবে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা সিলেকশন প্রসিডিওর মেনটেন করতে পারো। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এটাতে কি আপত্তি আছে কারো? আমি নো স্যার। এর বাইরে তো আর কোনো রাস্তা দেখছি না, তাই না? আমার মনে হয় এরকম হবে না, তোমাদের সিলেকশনে হয়ে যাবে যদি সামহাও কোনো ক্ষেত্রে যদি দেখা যাচ্ছে যে না তোমাদের মধ্যে একাধিক ক্যান্ডিডেট বা 3 জন হয়ে যায় যে না আমি লিডার হতে চাই, আরেকজন বলবে যে না আমি লিডিং দিতে চাই, এরকম যদি হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের করতে হবে, হ্যাঁ, বুটিং।
ঠিক আছে? তা বুটিং গুলো কিভাবে করবা, তোমরা কি নাম লিখে কি কিভাবে লটারি মেথডে করবা নাকি কিভাবে করবা, এটা যেহেতু ফিজিক্যালি হচ্ছে না, তোমরা সেই টেকনিক্সটা বের করবা, সেটা আমি বলতে পারছি না এখন। হ্যাঁ, বুটিং হলে তোমরা কোন পদ্ধতিতে ইয়া করবা। হ্যাঁ, আর ওইটা ওখানে যে কে কাকে ভোট দিচ্ছ, ঠিক আছে, এটা যেন প্রকাশ না পায়। বুঝতে পেরেছো? হ্যাঁ, এমন মানে টেকনিক্স অবলম্বন করতে হবে যে যাকে ভোট দিতে চাচ্ছি সেক্ষেত্রে মানে তোমার আইডেন্টিটি যেন আরেকজন না পায়, যাতে করে আবার তোমাদের মধ্যে গ্রুপ কনফ্লিক্ট সৃষ্টি না হয়, সে আমাকে ভোট দিল না। হ্যাঁ, এই ধরনের বিষয় যেন এড়াই না হয়। কি কন্ট্রোল করতে পারবা তো নাকি? জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে যে একজন সেক্রেটারি, তারও কিন্তু বড় দায়িত্ব। গ্রুপের প্রেসিডেন্ট থাকবে, গ্রুপ লিডার, দ্যাট মিনস প্রেসিডেন্ট, আর গ্রুপের সেক্রেটারি থাকবে। তো সে একজনই থাকবে, সে মিটিং কল করবে, সে সার্বিক বিষয় প্রেসিডেন্টকে নোটিশ করবে যে আমরা অমুক তারিখ বসতে চাই, সবার সাথে যোগাযোগ হয়েছে, সবাইকে আমরা টাইম দিয়েছি, এই টাইমে সবাই অ্যাভেলেবল হবে, আমরা এই সময় আমরা মিটিং করব, এবং মিটিং এর ডিউরেশন কি হবে, মিটিং এর বিষয়বস্তু কি হবে, এগুলো সে অ্যানাউন্স করবে। হ্যাঁ, অনলাইনে, মানে তোমাদের ওই গ্রুপের মধ্যে দিয়ে দিবে যে অমুক সময় এটা আমরা বসতে চাচ্ছি, এবং সে সবকিছু ইয়া করবে, এবং সেই মডারেট করবে মিটিংটা। ঠিক আছে, কে কখন কথা বলবে, কাকে কতক্ষণ কথা বলার সময় দেওয়া হবে। হ্যাঁ, একজন বেশি কথা বলে তাকে একটু মানে পজ দিতে হবে, যে সে থামবে, আরেকজন কথা বলবে। গ্রুপ কন্ট্রোল করতে হবে। একই সাথে 4-5 জন কথা বললে কোনো আউটপুট আসবে না। ওয়ান বাই করতে হবে একটা টপিকস নিয়ে, সেটা শেষ হলে আমরা তারপর সেকেন্ড সেকেন্ড বিষয়ে তোমরা ইয়া করবা, প্রসিড হবা। এতে করে কি হবে, যারা এই যে যে মডারেট করবে তারও একটা কোয়ালিটি বিল্ড হবে, যে একটা গ্রুপকে কন্ট্রোল করার ক্যাপাসিটি কিরকম। হ্যাঁ, আর থাকতে হবে তোমাদের 2 জন কমপক্ষে নোট কিপার, যারা মিটিং এর বিষয়বস্তুগুলো শুনবে, তারা কি করবে, নোট করবে খাতায়, যে সে এই অমুক জন এই কথা বলতেছে, সে এই কথা বলতেছে, একদম সাথে সাথে কুইকলি নোট করতে হবে। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাদের হাতের লেখা খুব ফাস্ট, খুব দ্রুত ক্যাচ করতে পারে ক্লাসে, খুব দ্রুত ইয়ে করতে পারে, তাদেরকে সিলেকশন দিতে হবে, যে তারা যেন ভালোভাবে নোট করতে পারে। যারা ক্যাচ করতে পারে যে কোনো লেকচার, সাথে সাথে নোট করতে হবে, এটা ম্যান্ডেটরি। এবং এগুলো আমাকে ছবি তুলে পরে পাঠাবে, আমি দেখবো যে তোমরা নোট করেছো। তারপরে সেক্রেটারি গেল, নোট কিপার গেল, আর বাকিরা তো মেম্বার, গ্রুপের মেম্বার, বাট সবারই সমান অধিকার গ্রুপে। হ্যাঁ, আর যারা লিডার হয়েছে, যারা সেক্রেটারি হয়েছে, নোট কিপার হয়েছে, তাদের মানে ইয়া হওয়ার, মানে উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, তোমরা একই গ্রুপে কাজ করবা, বাট তোমরা যে দায়িত্বটা পেয়েছো, তোমরা উচ্ছ্বসিত তখনই হবা যখন তোমার কাছ থেকে তুমি গ্রুপকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবা। হ্যাঁ, গ্রুপকে তুমি যখন রিপ্রেজেন্ট করতে পারবা, রিপ্রেজেন্টেশন মানে ওইরকম রিপ্রেজেন্টেশন যে তোমার কারণে তোমার গ্রুপটা খুব ভালো একটা প্রেজেন্টেশন দিতে চাচ্ছে, একটা ভালো অ্যাসাইনমেন্ট প্রডিউস করতে চাচ্ছে, তাহলে হচ্ছে তোমাদের যে পোস্ট গুলো তোমরা হোল্ড করছো সেটার সার্থকতা। হ্যাঁ, আর সবাইকে কথা বলতে হবে, এবং প্রত্যেকটা মিটিং এ প্রত্যেকের উপস্থিতি থাকতে হবে, এবং আমি সেগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে পাঠাবা, এবং প্রত্যেকের আমি ওইখানে আইডি নাম্বার দেখবো, ছবি দেখবো, দেখে ঠিক করব যে না প্রত্যেকে উপস্থিত ছিল, এখানে ফাঁকিবাজি দেওয়ার কোনো সুযোগ নেই। আর গ্রুপের প্রথমেই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাটেন্ডেন্স নিয়ে নিবা, গ্রুপ মনিটর যে প্রেজেন্ট আছে। ঠিক আছে, আর তারপরে টপিকস নিয়ে আলোচনা করবা, যে আমাদের স্যার এই টপিক দিয়েছে, এটার মধ্যে থেকে আমরা আমরা এখন এই টপিকসটা বের করতে চাই, টাইটেলের পর তোমাদের দায়িত্ব হচ্ছে যে এটার ব্যাকগ্রাউন্ডটা কি হবে, ইন্ট্রোডাকশনটা কি হবে, এই টপিকসের কমপক্ষে 1 পৃষ্ঠার মধ্যে ইন্ট্রোডাকশন লিখতে হবে। হ্যাঁ, তারপরে ইন্ট্রোডাকশনের পর অবজেক্টিভ সেট করতে হবে। অবজেক্টিভ গুলো বলেছি না তোমাদের, যে আমরা 3টা অবজেক্টিভ সিলেক্ট করব লিস্ট, মনে আছে? জি স্যার। হ্যাঁ, অবজেক্টিভ গুলো কিভাবে লিখবা, এই 3টা আমি স্টাইল বলে দিয়েছি। প্রথম অবজেক্টিভটা হবে যে টু নো অথবা টু ফাইন্ড আউট সামথিং লাইক দ্যাট, এরকম। হ্যাঁ, টু নো দ্য কারেন্ট অর প্রেজেন্ট জেন্ডার রুল ইন এগ্রিকালচারাল মেকানাইজেশন, এরকম হতে পারে। আর সেকেন্ড অবজেক্টিভটা হবে কি, টু অ্যানালাইজ, টু ডিসক্রাইব, টু সিনথেসাইজ। হ্যাঁ, এটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্টের বডি, এটা হচ্ছে মূল আলোচনা হবে এখানে সেকেন্ড অবজেক্টিভে। আর 3 নাম্বার অবজেক্টিভটা হবে যে এই অ্যাসাইনমেন্ট করতে গিয়ে মানে তোমরা এই বিভিন্ন লিটারেচার রিভিউ স্টাডি করতে গিয়ে বা বিষয়গুলো আলোচনা করতে গিয়ে তোমরা অনেকগুলো প্রবলেম ফেস করেছো। হ্যাঁ, তো ফাইন্ড আউট দা প্রবলেমস, হ্যাঁ, ইন জেন্ডার রিলেটেড এগ্রিকালচারাল মেকানাইজেশন সামথিং লাইক দ্যাট, এই ধরনের একটা অবজেক্টিভ হবে।
হ্যাঁ, এই ধরনের স্যার এভাবে 3টা অবজেক্টিভ তোমরা সিলেক্ট করবা, বা টোটালি ডিপেন্ড করবে তোমার টাইটেল অনুযায়ী। আমি জাস্ট শুধু একটা ফরম্যাট বললাম। হ্যাঁ বলো। স্যার ইন্ট্রোডাকশনের বিষয়টা আরেকবার একটু স্যার বলেন স্যার। ইন্ট্রোডাকশনটা ডিপেন্ড করবে তোমার টাইটেলে কি লিখেছো, টাইটেলের কি ওয়ার্ড গুলো কি কি। যেমন এগ্রিকালচারাল মেকানাইজেশন, বাংলাদেশের এগ্রিকালচারাল মেকানাইজেশন কি, এগ্রিকালচারাল মেকানাইজেশন কবে ইন্ট্রোডিউস হয়েছে বাংলাদেশে, এটার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কি, কখন এগ্রিকালচার ইউনিভার্সিটিতে এগ্রিকালচারাল মেকানাইজেশনের যে একটা ডিপার্টমেন্ট আছে না কৃষি সেটাও এখানে দিতে পারো। হ্যাঁ, এই ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টির হিস্ট্রি ওখানে আসতে পারে, যেহেতু এগ্রিকালচারাল মেকানাইজেশন নিয়ে কাজ করবা। আর এগ্রিকালচারাল মেকানাইজেশনের পারপাসটা কি, হ্যাঁ এগুলো ইন্ট্রোডাকশনে দিবা। ব্যাকগ্রাউন্ড বলতে এটাই। তারপরে সাথে থাকবে জেন্ডার রোল, তোমার টাইটেলের কিওয়ার্ড গুলো কি, হ্যাঁ সেইটার উপর বেস করে তোমার ইন্ট্রোডাকশন বা ব্যাকগ্রাউন্ড লিখতে হবে। স্যার হ্যাঁ, মেইনলি ওই কিওয়ার্ড গুলো ব্যাখ্যা করে দেবো ইন্ট্রোডাকশনে। কিওয়ার্ড ব্যাখ্যা করতে হবে, সাথে রিভিউ পেপার দিতে হবে যে কোনো সায়েন্টিস্ট এগ্রিকালচারাল মেকানাইজেশনকে কিভাবে ডিফাইন করেছে, এগ্রিকালচারাল মেকানাইজেশন নিয়ে কি কি কাজ হয়েছে বাংলাদেশে, এগুলো তোমাদেরকে এখানে সাইট করতে হবে রেফারেন্স সহ। বুঝছো? ওই যে মানুষ নাম আর সাল দেওয়া থাকে না দেখবা বিভিন্ন রিপোর্টে, এইভাবে কোট করতে হবে। বিভিন্ন জনের অভিমত বা ফাইন্ডিংসও দিতে পারো ব্যাকগ্রাউন্ডে, যে এগ্রিকালচারাল মেকানাইজেশনে জেন্ডার রুল একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয়, এবং এটার ফিউচার প্রসপেক্ট বাংলাদেশের জন্য দরকার, কারণ বাংলাদেশের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসে মেল ফিমেলের কন্ট্রিবিউট ইকুয়ালি, এবং এগ্রিকালচারাল দেখা যাচ্ছে যে লেবার শর্টেজ দেখা যাচ্ছে, স্কেয়ারসিটি হচ্ছে। সেক্ষেত্রে পুরুষরা যেহেতু মাইগ্রেট করতেছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল লেভেলে বা বিভিন্ন সিটিতে, সেক্ষেত্রে বাংলাদেশের রুরাল এরিয়াতে এগ্রিকালচারটা মহিলারা কন্ট্রোল করছে বা তারা এঙ্গেজড হচ্ছে, বাট তাদের যথেষ্ট পরিমাণ কি দরকার, ট্রেনিং দরকার এগ্রিকালচারাল টেকনোলজির উপর, বা এগ্রিকালচারাল ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলো তারা ব্যবহার করতে পারে কিনা, বা তাদের হেলদি টেকনোলজি গুলো আছে কিনা, সেটার উপর বেস করে এই ধরনের স্টাডি দরকার। এই ধরনের জাস্টিফিকেশনও লিখতে হবে ব্যাকগ্রাউন্ডে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে তুমি বিভিন্ন কনসেপ্ট গুলো ক্লিয়ার করবা, দ্বিতীয়ত হচ্ছে তুমি কেন এই স্টাডি সিলেক্ট করেছো, হ্যাঁ এই ধরনের পারপাস গুলো তুলে ধরতে হবে। ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে সবার জন্য এই ধরনের এভাবে ব্যাকগ্রাউন্ড লিখতে হবে টাইটেল অনুযায়ী। হ্যাঁ, তারপরে এই যে অবজেক্টিভ গুলো বললাম, অবজেক্টিভ গুলোর বলার পরে এখন আমি দেখবো যে আরেকটা টপিকস হচ্ছে, সেকেন্ড হচ্ছে মেথোডোলজি বা মেথডস বা টেকনিক্স। এখানে তোমরা মেথডস কি মেথড ইউজ করবা তুমি এই অবজেক্টিভ গুলোকে ফুলফিল করার জন্য। ঠিক আছে, যেমন প্রথম অবজেক্টিভটা বলছে যে কারেন্ট সিচুয়েশন দেখার জন্য। এই সিচুয়েশন দেখতে হলে তুমি দুইটা মেথড ইউজ করতে পারো। একটা হচ্ছে তুমি বিভিন্ন পেপার, বিভিন্ন আর্টিকেল, বুকস, সেখানে বাংলাদেশের এগ্রিকালচারাল মেকানাইজেশনের জেন্ডার রুলটা কি আছে এগুলো পেতে পারো ইনফরমেশন। দ্বিতীয়ত আরেকটা মেথড হচ্ছে তুমি ডিরেক্টলি তুমি কোনো এলাকাতে মেল ফিমেলের সাথে যারা এগ্রিকালচারাল টেকনোলজি বা মেকানাইজেশনের সাথে পরিচিত, যারা ফার্মিং অ্যাক্টিভিটির সাথে ইনভলভ, দেশে সরাসরি কথা বলতে পারো। সেটা ওভার ফোনে হতে পারে বা ফিজিক্যালি হতে পারে। হ্যাঁ, ফোনেও কথা বলে ইনফরমেশন নিতে পারো যে আপনি যে ফার্ম প্রডিউস করেন, এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস করেন, আপনি কোন কোন টেকনোলজি ব্যবহার করেন, আপনি কোন কোন ইকুইপমেন্টস ব্যবহার করেন, এগুলোর নাম কি, এগুলো করতে অসুবিধা হয় কিনা। হ্যাঁ, তাহলে স্ট্যাটাসটা জানা যাবে। মহিলাদেরও সাক্ষাৎ নিতে মানে ইন্টারভিউ নিতে হবে, পুরুষদেরও। তাহলে তোমার এই যে জেন্ডার রুলটা চলে আসবে, পুরুষ মহিলা কোন দৃষ্টিকোণ থেকে কে কিভাবে কোন টেকনোলজি ব্যবহার করছে, পার্সপেক্টিভ গুলো চলে আসবে। দুইটা মেথডে তোমরা এখানে ব্যবহার করতে, একটা বলে ইন্টারভিউ মেথড বা ডিরেক্ট কোশ্চেনিয়ার মেথড, মেথড এটা হতে পারে। গ্রুপ ডিসকাশন করতেছো, এটা আরেকটা মেথড। তারপরে রিভিউ পেপার, রিভিউ আর্টিকেল থেকে ইনফরমেশন নিচ্ছ, হ্যাঁ পাবলিশড আর্টিকেল, এগুলো লিখতে হবে মেথোডোলজির মধ্যে। মানে আলটিমেটলি তুমি অ্যাসাইনমেন্টটা ফুলফিল করার জন্য তুমি কি কি টেকনিক্স অবলম্বন করছো, এটাকে মেথডস বলে। বুঝছো, কোন পদ্ধতিতে তুমি অ্যাসাইনমেন্ট লিখে যাচ্ছ, এইগুলোর বর্ণনা দিতে হবে এই মেথোডোলজিতে। তারপরে হচ্ছে রেজাল্ট এন্ড ডিসকাশন। মেথোডোলজির পরের স্টেপটা কি? রেজাল্ট এন্ড ডিসকাশন। রেজাল্ট এন্ড ডিসকাশন বলতে এখানে আমরা যে অবজেক্টিভ গুলো সেট করেছি, হ্যাঁ ওই অবজেক্টিভ গুলোর যে আনসার গুলো আসবে, যে এই স্টাডির মাধ্যমে আমি ডিসকাশন করতে চাচ্ছি, এই স্টাডির মাধ্যমে প্রবলেম আইডেন্টিফাই করতে চাচ্ছি, এই স্টাডির মাধ্যমে আমরা ফাইন্ড আউট করতে চাচ্ছি এগ্রিকালচারাল মেকানাইজেশনের ক্ষেত্রে মেল ফিমেলের ভূমিকা বা জেন্ডার রোল, হ্যাঁ হোয়াটএভার দা থিংস। এই বিষয়গুলো এখানে এক্সপ্লেন করতে হবে ক্রোনোলজিক্যালি, সিস্টেমেটিক্যালি, হ্যাঁ ওয়ান বাই ওয়ান। এখানে ডেসক্রিপশন আকারে লিখতে হবে।
যে আমরা যদি কেউ ফোনে ওভার ফোনে ইন্টারভিউ নেও কোনো মানুষের, সে যা 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 বলছে ফোনে, হ্যাঁ, সেই কথাগুলো তোমাকে লিখতে হবে ইংলিশে। হয়তো বা বাংলাতে ইন্টারভিউ নেবো, বাট ইংলিশে তোমাদেরকে ট্রান্সলেট করে লিখতে হবে যে 5 জন ফার্মার্সের সাথে কথা বলেছি, তারা এই অভিমত দিয়েছে, তার মধ্যে এতজন মেল ছিল, এতজন ফিমেল ছিল। হ্যাঁ, তুমি 10 জনের সাথেও কথা বলতে পারো, ওটা লিখতে হবে মেথোডোলজিতে, যে আমি এতজন ফার্মার্সদের সাথে এই গ্রুপ আমরা টক করেছি, ফিজিক্যালি হোক বা ওভার ফোনে হোক, সেগুলো বলতে হবে। সেগুলো তুমি লিখতে হবে ডিসকাশন এন্ড রেজাল্টের ডিসকাশনের মধ্যে। প্রত্যেকটা অবজেক্টিভের ফাইন্ডিংস গুলো এই ফাইন্ডিংস এন্ড ডিসকাশনে লিখতে হবে। অবজেক্টিভ গুলোর মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের আনসার গুলোই হবে ফাইন্ডিংস এন্ড ডিসকাশনে। তারপর লিখবা কনক্লুশন। হ্যাঁ, কনক্লুশন বা রিকমেন্ডেশন, কনক্লুশন এন্ড রিকমেন্ডেশন হতে পারে। যেমন তুমি 3 নাম্বার অবজেক্টিভে কি ছিল, তোমার প্রবলেম আইডেন্টিফাই করা। সেই প্রবলেমগুলো যদি ফার্মার্সরা বলে যে এই প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো এভাবে সমাধান করা যায়, তাহলে তুমি দেখবা যে সমাধানের যে কথাগুলো বলছে প্রবলেমগুলো, হ্যাঁ, কিভাবে সমাধান হতে পারে, সলিউশন হতে পারে, এগুলো তুমি রিকমেন্ডেশন আকারে অ্যাসাইনমেন্টে দিতে পারো। যেমন অনেক ধরনের কথা বলবে যে গভর্নমেন্ট শুড take proper initiative to reduce the gender discrimination in agricultural sector। এরকম আসতে পারে যে ইনস্টিটিউশনাল ক্রেডিট শুড বি ইন্ট্রোডিউসড ইন এগ্রিকালচারাল সেক্টর। এরকমও বলতে পারে তারা যে আমাদের যদি এগ্রিকালচারাল মেকানাইজেশনের টেকনিকগুলো বা ইকুইপমেন্টগুলো কিনতে হয় তাহলে অনেক দাম, সেগুলোর জন্য গভর্নমেন্টের লোন দরকার। এটা একটা তাদের পরামর্শ, ঠিক আছে না? এই পরামর্শটা তুমি কনক্লুশনে এন্ড রিকমেন্ডেশনে দিতে পারো যে different GO and NGO should initiative to take part in credit activities. By this way we can take help from different institutional or market facilities from this sector। এরকম ভাবে তোমরা রিকমেন্ডেশন আকারে দিতে পারো। এগুলো যদি তারা বলে, আর তোমাদেরও তো নিজে যেহেতু নলেজ গ্যাদার করতে চাচ্ছ, তোমরা এই বিষয়গুলো সহজেই বুঝতে পারবে যে না, তাদের যেহেতু মেকানাইজেশন একটা কঠিন বিষয় বা ইকুইপমেন্টস গুলো অনেক দাম, ফার্মিং ইকুইপমেন্টস গুলো মাধ্যমে এটা জয়েন্টলি হতে পারে। 10 জন ফার্মার্স মিলে যদি 10,000 করে টাকা দেয় তাহলে 1 লাখ টাকা দিয়ে যে কোনো একটা বড় ইকুইপমেন্টস কিনতে পারে তারা, হ্যাঁ, এগ্রিকালচারাল টেকনোলজির জন্য। এটা একটা টেকনিক্স, এটা তোমার নিজের মতো করে তুমি এখানে রিকমেন্ডেশন আকারে দিতে পারবা যে কোঅপারেশন, ফার্মার্স কোঅপারেশন, হ্যাঁ, এটা একটা সোসাইটি গড়ে তোলা যেতে পারে। হ্যাঁ, এটা মানে সময় উপযোগী একটা ডিমান্ডেবল সেক্টর, যে হ্যাঁ, all farmers should come forward to develop their cooperative attitude, that they can help to other farmers by this way। এভাবে তারা একদম কোঅপারেট সোসাইটি গঠন করতে পারে। তারা ক্যাপিটাল ফরমেটও করতে পারে, যে পার এভরি মান্থ তারা একটা চাঁদা দিল, ওই চাঁদা দিয়ে দিয়ে কয়েক বছরে তারা একটা বড় ধরনের ক্যাপিটাল গড়ে তুললো। হ্যাঁ, এভাবে তারা ফার্মার্সরা সবাই মিলে তারপর পাওয়ার টিলার কিনলো বা থ্রেশার কিনলো। হ্যাঁ, এটা ডিপেন্ড করে এলাকা বেস বা ফার্মার্সদের সেই ধরনের সামর্থ্য আছে কিনা। বাট এগুলো হবে তোমাদের টেকনিক্স, তোমাদের মানে রিকমেন্ডেশনের টেকনিক্স গুলো, এগুলো তোমাদের নিজের মতো করে সাজিয়ে লিখতে হবে ডিসকাশন পার্টে, এবং কিছু কিছু চলে যাবে কনক্লুশন এন্ড রিকমেন্ডেশনে। তারপরে লাস্ট এটা হচ্ছে তোমার রেফারেন্স। তুমি যে বিভিন্ন বই পড়ছো সেই বইগুলোর বা বিভিন্ন রিপোর্ট পড়ছো সেগুলোর রেফারেন্স দিতে হবে, নাম দিতে হবে, ইয়ার দিতে হবে, কত সালে পাবলিশড হয়েছে যে বইটা স্টাডি করেছো, কত পৃষ্ঠা থেকে তুমি কোট করেছো, বিভিন্ন ডেফিনেশন নিয়েছো, কে বলেছে, কোন বইয়ে আছে ডেফিনেশনটা। জেন্ডার রুল নিয়ে অনেকগুলো পেপার ডাউনলোড দিয়েছো। প্রত্যেকটা পেপারের যে বিষয়গুলো তোমরা অ্যাসাইনমেন্টে অ্যাড করবা, ডিসকাশন পার্টে হতে পারে, সেটা ইন্ট্রোডাকশন পার্টে হতে পারে, হ্যাঁ, রিকমেন্ডেশন বা কনক্লুশন পার্টে হইতে পারে, সেইটার রেফারেন্স দিতে হবে একদম অ্যাসাইনমেন্টের লাস্ট পেজে। এভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। হ্যাঁ, এখন বলো যে কোন পোর্শনটা তোমরা বুঝো নাই, বলো। কারণ সেকেন্ড টাইমে আমি আর এটা নিয়ে আর লেকচার দিব না, আমি ডাইরেক্ট তোমাদের কাছ থেকে ফিডব্যাক চাবো, আর কিছু করবো না, ইনপুট দিব না, যা বলার আজকে বলে দিয়েছি। এখন আজকে বলো, এখন যদি কোনো কনফিউশন থাকে সেটা বলো, যে আমরা বুঝতেছি না, এভাবে করতে পারবো না, স্যার আপনার কথা বুঝি না, লেকচার ক্লিয়ার হয় না, এরকম থাকলে বলো। আজকে সুযোগ বলার।
স্যার রেফারেন্সের ব্যাপারটা যদি একটু বলতেন। দেখা যাচ্ছে যে আমি নেট থেকে কোনো একটা তথ্য নিয়েছি, কিন্তু যে জায়গা থেকে তথ্য নিয়েছি ওই জায়গাতে কোনো রেফারেন্স দেওয়া নাই, লিংক সেক্ষেত্রে এই রেফারেন্সটা আমরা কি দেবো? লিংক দিবা, লিংক তুমি যে লিংক থেকে পেয়েছো ওটা কপি করে সেভ করে রাখবা, ঠিক আছে? পরে রেফারেন্সের ওইখানে পুরো ওই লিংকটা দিয়ে দিবা, গুগলের লিংক বা যে লিংক থেকে তুমি পেয়েছো। গুড। এনি মোর? প্রশ্ন করো, বেশি বেশি প্রশ্ন করলে তোমাদের ক্লিয়ার হবে এটা। স্যার আমরা অ্যাসাইনমেন্ট যেটা লিখবো ওটাতে কি কোনো পেজ বাইন্ডিং আছে যে এত পেজের ভিতরে শেষ করতে হবে? 10 থেকে 12 পেজে হলে ভালো হয়, কারণ এটা আবার ডিপেন্ড করতেছে তোমাদের টাইটেলের উপর, তোমাদের অবজেক্টিভ গুলো কত বড়, অবজেক্টিভ গুলোর মেসেজ কি, খুবই কনক্রিট নাকি বেশি ডেসক্রিপটিভ, নাকি জি স্যার। মানে এটার উপর ডিপেন্ড করতেছে। তবে 10 থেকে 12 পেজের বেশি যাওয়া যাবে না, হ্যাঁ? জি স্যার। 10 থেকে 12 পেজের বেশি যাওয়া যাবে না, এবং হাতের লিখতে হবে, আর যাদের হাতের লেখা সুন্দর তাদের টাইপ করে এরকম ভাবে লিখতে হবে, হ্যাঁ? এটা কোনো কম্পিউটার কম্পোজের বিষয় থাকবে না, হ্যাঁ? হাতে লিখতে হবে, হার্ড কপি জি স্যার। থাকবে, ঠিক আছে? স্যার 10 থেকে 12 পেজ এটা কি মানে পেজের উভয় পাশে না লিখবো? না, পেজ? সিঙ্গেল পেজ, এক জি পেজটা স্যার, জি করে, স্যার। সিঙ্গেল পেজ। তোমাদের 62 জন প্রেজেন্ট, তোমাদের ছাত্র কতজন? 5টা গ্রুপে 5-15 কত? স্যার রেগুলার হচ্ছে স্যার 73 জন, আর হচ্ছে স্যার রিপিট আছে স্যার 3 জন খুব সম্ভবত স্যার। মানে ইয়া থাকতে হবে তো, প্রেজেন্ট থাকতে হবে তো ক্লাসে, অ্যাটেন্ডেন্সে মার্কস পাবে না তো, মার্কস আছে তো অ্যাটেন্ডেন্সে। স্যার অনেকের স্যার হচ্ছে নেট প্রবলেম থাকে তো স্যার জয়েন দিতে পারে না। ঠিক আছে, আজকে তোমাদের তাহলে টপিকস নিয়ে কথা বললাম। আমি সোশ্যাল রিসার্চ নেক্সট শুরু করব, তাহলে আমি স্লাইড তৈরি করেছি, বাট আজকে আর দেখাচ্ছি না, আমাদের ইয়া হয়ে যাবে। আমি যতটুকু কথা বললাম এটা নিয়ে এখনই কাজ করো তোমরা, ঠিক আছে? এখন যে সময়টুকু আছে এইটুকু কাজ করো, প্রত্যেকে চিন্তা করো, আমি যে কথাগুলো বলছি এগুলো ভুলে যাবে, এগুলো যদি নোট করে থাকো তাহলে কিন্তু সামনে মানে সুন্দর করে অ্যাসাইনমেন্ট লিখতে পারবো। আমি প্রতিটা পয়েন্ট ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি, আমি জানি না কতটুকু তোমরা নিতে পেরেছো। ফিজিক্যালি ক্লাস হলে হয়তো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা যখন স্যার নিজেরা ডিসকাস করব বা প্রসিডিউর আগাবো, তখন স্যার যদি আমরা কোনো প্রবলেম ফেস করি, দেন স্যার আপনার সাথে কনসাল্ট করতে পারবো না? হ্যাঁ আমাকে ফোন দিবা, হ্যাঁ আমি ফ্রি থাকলে অবশ্যই তোমাদের হেল্প করব, ফোন দিবা। জি স্যার। আর মিটিংটা এমন ভাবে করবা যখন মানে ফ্রিটা বলতে মনে করো রাত 9টার পরে হলে ভালো হয়, আমার জন্য ভালো হয় আর কি, বুঝছো? জি তাছাড়া তো স্যার। আমরা দিনে ব্যস্ত থাকি বেশি, অফিস থাকে জি স্যার। এরকম ভাবে। অসুবিধা না, আমি সবসময় প্রস্তুত তোমাদের যে কোনো প্রশ্ন, তোমাদেরকে হেল্প করার জন্য, তোমাদেরকে শেখানোই তো আমাদের পারপাস। আর তোমরা ভালোভাবে শিখবে, ভালোভাবে লিখবে আর ভালো রেজাল্ট করবে, এটাই আমার চাওয়া। হ্যাঁ, বা আমি চাই প্রতিটা স্টুডেন্ট যেন ভালোভাবে এই বিষয়টা বুঝে, এবং তোমরা এটা অ্যাসাইনমেন্টটা ভালোভাবে করলে পরবর্তীতে তোমাদের মাস্টার্সে যখন থিসিস করবে তখন তোমরা অনেক বিষয় আগেই জেনে যাবে, এটা যদি ভালোভাবে করতে পারো। বুঝতে পেরেছো? যদি কেউ সোশ্যাল সায়েন্স নিয়ে রিসার্চ করতে চাও বা এমনি সায়েন্টিফিক স্টাডির মাধ্যমে তোমরা যদি সায়েন্স বেসড কোনো রিসার্চ করো, নট অনলি সোশ্যাল রিসার্চ, সেটার ক্ষেত্রে এই টেকনিক্স এগুলোই মেনটেন করতে হয়, বুঝছো? এটা তোমার ইন্ট্রোডাকশন করতে হবে, তোমার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, অবজেক্টিভ থাকতে হবে, রিসার্চ কোশ্চেন থাকবেই, তারপরে মেথডস বা টেকনিক্স লাগবেই, হ্যাঁ, ফাইন্ডিংস আসবেই। এই কয়েকটা স্টেপ তোমাকে, তুমি যেই রিসার্চই করো না কেন এটাকে তোমাকে মেনটেন করতে হবে, পরবর্তীতে একটা কাজে লাগবে। লিটারেচার রিভিউ করতে হবে তোমাকে, যেমন তোমাদেরকে বললাম বিভিন্ন রিপোর্ট পড়ার জন্য, হ্যাঁ, রিপোর্ট পড়ে ওইখান থেকে কোনো ইনফরমেশন নেওয়াটাই তো লিটারেচার রিভিউ করা, হ্যাঁ। এভাবে তোমাদের এই পড়াশোনাটা কাজে লাগবে একদম মাস্টার্স পর্যন্ত বলো, পিএইচডি পর্যন্ত বলো, বা মানে এটা লাইফের সব জায়গায় কাজে লাগবে। এবং তুমি যখন কোনো প্রফেশনাল লাইফে জব করবে, চাকরি করবে, তখন তোমাদের কোনো রিসার্চ উইং থাকলে, হ্যাঁ, রিসার্চের আলাদা কোনো ফ্যাসিলিটিস থাকলে, ইয়া থাকলে, হ্যাঁ, ডিপার্টমেন্ট থাকলে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আছে বিভিন্ন, সেইখানে এই বিষয়গুলো অ্যাড্রেস করা হয় যে রিসার্চ করেছে কিনা, থিসিস করেছে কিনা, হ্যাঁ। এটা কিন্তু হায়ার এডুকেশনে রিসার্চ একটা বড় বিষয়, হ্যাঁ। তোমরা যে কোনো দেশের বাইরে অ্যাপ্লাই করতে চাইলেও তখন তুমি যদি হায়ার এডুকেশনে যেতে চাও তোমাকে কিন্তু একটা প্রপোজাল সাবমিট করতে হবে। তখন এই যে এরকম ভাবে তোমাকে ইন্ট্রোডাকশন, টাইটেল, অবজেক্টিভ, ইন্ট্রোডাকশন, তারপরে তুমি কোন মেথডে প্রসিড হতে চাচ্ছ, তোমার এক্সপেক্টেড আউটকামটা, ডিসকাশনটা কি হবে, হ্যাঁ, রেফারেন্স সহ তোমাকে একটা সিনপসিস প্রেজেন্ট করতে হয়,
এবং এটা তোমাদের দেখবা মাস্টার্স যারা করো তোমাদের প্রত্যেকেরই একটা সিনোপসিস প্রেজেন্ট হবে, তারপর সেই টিচাররা ইনপুট দিবে যে অবজেক্টিভের জন্য এই টেকনিক্স, এই টাইটেলের জন্য এই মেথড সিলেক্ট করতে হবে, অবজেক্টিভ করতে হবে, এগুলো হ্যাঁ সেটা তোমরা এখন আগেই পেয়ে যাচ্ছ, যেহেতু সোশ্যোলজিতে সোশ্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার আছে সেটার কনটেক্সটে। আর জেন্ডার ইস্যুটা খুবই কমন, মানে খুবই ভাইটাল ইস্যু বলে টাইটেলটা আমি জেন্ডার, এগ্রিকালচারাল মেকানাইজেশন, জেন্ডার রুল এই বিষয়গুলো দিয়েছি, এবং এটার মাধ্যমে তোমরা সাজিয়ে অ্যাসাইনমেন্টটা ফুলফিল করবে আশা করি। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? তাহলে আমি যা যা বললাম এটা তোমরা এখন চিন্তা করো বাকি সময়টুকু, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি আজকে নতুন চ্যাপ্টার আর করছি না, ইয়া হয়ে যাবে তাহলে। সোশ্যাল আমি এই সোশ্যাল রিসার্চ চ্যাপ্টারটা ইয়া করব, তোমাদের স্টাডি করাবো। তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হচ্ছে এটা একটা মানে সোশ্যাল রিসার্চের একটা বড় পার্ট, এবং এই রিসার্চের চ্যাপ্টার স্টাডি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমরা এটা কিভাবে করতে যাচ্ছ। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস তো আগামী বৃহস্পতিবার না, এর আগে তোমরা যদি কোনো সময় করতে পারো তাহলে তোমাদের আর যেন যোগাযোগ করে যে আমরা অমুক দিন ফ্রি আছি স্যার, আমরা ক্লাস নিতে পারি। আমি আর বৃহস্পতিবারের আগেও ক্লাস নিতে পারি যদি তোমরা চাও। হ্যাঁ, কারণ সোশ্যাল রিসার্চের 2টা ক্লাস নিয়ে শেষ করে দেবো তোমাদের সাথে আমার ক্লাসের পার্ট। আর অ্যাসাইনমেন্টের জন্য 5টা গ্রুপ, তো 5টা গ্রুপে প্রেজেন্টেশন নিতে হবে, মানে যেহেতু ইউনিভার্সিটি খুলতেছে না, হ্যাঁ একদম ঈদের পরে খুলবে মে মাসে, তখন পর্যন্ত ফিজিক্যালি প্রেজেন্টেশন নিতে পারবো কিনা সেই সুযোগটা আমার থাকবে না, এই জন্য অনলাইনে প্রেজেন্টেশন নিব। ওকে, স্যারকে যোগাযোগ করতে বলো। ওয়াহিদ আছে না? ওয়াহিদ, জি স্যার, আচ্ছা যোগাযোগ করো তোমরা যদি মানে নেক্সট উইকে ক্লাস করতে চাও। হ্যাঁ, সোমবারে এগ্রিকালচারাল ক্লাস আছে 11টায়, রবিবার ক্লাস করতে পারো যদি থাকে। রবি কি তোমাদের এই অন্য টিচারের ক্লাস আছে না? জি, একটু দেখতে হবে স্যার। আচ্ছা, দেখে জানাও। হ্যাঁ, আমি ক্লাস নিতে সময় নতুন চ্যাপ্টারটা নিয়ে ক্লাস নিয়ে নিব, 2টা 3টা ক্লাস। ভালো থাকো তো সবাই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।